আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি রইল শুভেচ্ছা। আমরা গত শনিবার যে জেমস পঞ্চম শ্রেণীর বৃত্তি কোচিং এর উদ্যোগে চতুর্থ মডেল টেস্ট নিলাম, তার বিজ্ঞান অংশের সমাধানটা করার চেষ্টা করতেছি। বিজ্ঞানের প্রশ্ন ছিল 25 মার্কের। প্রথম 1 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বাছাই করতে হবে। সেই প্রশ্নের 1 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে, কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী? উষ্ণতা অর্থ হচ্ছে গরম, অর্থাৎ পৃথিবীকে কোন গ্যাস গরম করতেছে, তার জন্য দায়ী কোন গ্যাস? এখানে অপশন হিসাবে 4টা দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে অক্সিজেন, দ্বিতীয় অপশনে দেওয়া আছে কার্বন ডাই অক্সাইড, তৃতীয় অপশনে দেওয়া আছে নাইট্রোজেন এবং চতুর্থ অপশনে দেওয়া আছে হাইড্রোজেন। তো আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী, সুতরাং উত্তর হবে খ, কার্বন ডাই অক্সাইড। 2 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমরা বাতাসের উপস্থিতি কিভাবে বুঝি? আমাদের বায়ুমণ্ডলের যে চারিদিকে বাতাস আছে, আমাদের বায়ুমণ্ডলের পৃথিবীকে ঘিরে, এই বাতাসের উপস্থিতিটা কিভাবে আমরা বুঝতে পারি? সেটার অপশনগুলো, প্রথম যে অপশন দেওয়া আছে চোখে দেখি। আমরা জানি যে বাতাস চোখে দেখা যায় না, কোনো একটা মাধ্যম ছাড়া। 2 নম্বর দেওয়া আছে কান দিয়ে শুনি। কান দিয়ে শুনতে হলেও কোনো একটা বস্তুর কম্পন লাগে, সেই বস্তু ছাড়া বাতাস তার উপস্থিতি জানান দিতে পারে না। চলমান বস্তুর মাধ্যমে, একটা যে বস্তু বাতাসে অনেক সময় দেখা যাচ্ছে ভাসমান অনেক পদার্থ ভেসে চলে যায়, সেটা দিয়ে আমরা বুঝতে পারি যে বাতাস এখানে আছে। সেই হিসাবে উত্তরটা হচ্ছে গ। আর 4 নম্বর অপশন দেওয়া ছিল ঘতে, যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে নাকে ঘ্রাণ নিয়ে। অ্যাকচুয়ালি নাকে ঘ্রাণ নিয়েও বাতাসের উপস্থিতি বোঝা যায়, এটা ওই পদার্থের উপস্থিতিকে নির্দেশ করে। আমাদের 2 নম্বরের উত্তর হবে গ, চলমান বস্তুর মাধ্যমে বুঝি। 3 নম্বর যেটা দেওয়া আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস কোনটিতে দেখা যায়, অর্থাৎ ব্যবহার করা হয় কার্বন ডাই অক্সাইড কোন জায়গায়? গরম দুধ, এটা হবে না। কোমল পানীয়, কোমল পানীয় বলছে এই যে আমরা বিভিন্ন রকম যে ঠান্ডা বলে খাই, যেমন মজো হতে পারে, আটসে হতে পারে, সেভেন আপ, কোকা কোলা, এই ধরনের বাজারে যে কোমল পানীয় গুলো পাওয়া যায় সেইগুলো। এখানে উত্তর এটাই হবে, কোমল পানীয়। ফলের রস এবং চিপস সংরক্ষণ, আরো 2টা অপশন আছে কিন্তু এগুলো হবে না। চিপস সংরক্ষণে সাধারণত নাইট্রোজেন ব্যবহার করা হয়। 4 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে, সিলিন্ডার গ্যাস হিসাবে কোনটি বেশি ব্যবহৃত হয়? সিলিন্ডারে গ্যাস হিসাবে সাধারণত আমাদের অক্সিজেনটাকেই আমরা বেশি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও অপশন হিসাবে দেওয়া আছে কার্বন ডাই অক্সাইড, বায়োটেক গ্যাস এবং নাইট্রোজেন, এগুলো এই প্রশ্নের জন্য প্রযোজ্য না। উত্তর হবে ক, অক্সিজেন। এবার আসি 2 নম্বর যে আমাদের প্রশ্নগুলো ছিল সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। প্রথম যেটা আছে, উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় বায়ু থেকে গ্যাস গ্রহণ করে। আমরা জানি উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে। এই কার্বন ডাই অক্সাইড গ্যাস উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে এবং শিকড়ের সাহায্যে মাটি থেকে পানি সংগ্রহ করে এবং সূর্যের উপস্থিতিতে একটা সালোক সংশ্লেষণ যে আছে, ফটোসিনথেসিস, সেই প্রক্রিয়া সম্পন্ন হয় এবং শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং উৎপাদ হিসাবে পানি উৎপন্ন করে থাকে। এই হিসাবে আমাদের উত্তর হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস। প্রাণীরা শ্বাসকার্যের মাধ্যমে বায়ুতে গ্যাস ত্যাগ করে। প্রাণী জগৎ শ্বাস গ্রহণের সময়, প্রশ্বাস নেওয়ার সময় যেটা অক্সিজেন গ্রহণ করে এবং ত্যাগ করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। ইউরিয়া সার তৈরিতে এবং প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাদ্য যেমন
মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণে বায়ুতে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। 4 নম্বর হচ্ছে ড্যাশ বৃষ্টির ফলে জীবের ক্ষতি হতে পারে বা জীব মারা যেতে পারে। এটা উত্তর হবে অ্যাসিড। বইয়ে এ দন্ত সহিষ্ণু ড আছে, এটাই দেওয়া উচিত। 3 নম্বর অপশন যেটা আছে সেটা হচ্ছে এক কথায় উত্তর। এক কথায় উত্তরের প্রথম যে প্রশ্নটা আছে, ভেজা চুল শুকানোর জন্য ব্যবহৃত যন্ত্রটির নাম কি? আমরা জানি যে ভেজা চুল শুকানোর জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে, মহিলারা সাধারণত ব্যবহার করে থাকে, সেটার নাম হলো হেয়ার ড্রায়ার। আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়? আমরা জানি যে অগ্নি নির্বাপক যন্ত্রে যার উদ্দেশ্য হচ্ছে আগুন নেভানো, সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। এটা মনে রাখতে হবে, কার্বন ডাই অক্সাইড গ্যাস আগুন জ্বলতে বাধা প্রদান করে, আর অক্সিজেন গ্যাস আগুনকে মাত্রাটাকে বাড়াইতে সাহায্য করে, সেই হিসাবে এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস হয়। 4 নম্বর যে প্রশ্নটা ছিল, সত্য মিথ্যা যাচাইকরণ, সত্য হলো তারপর সহস্য এবং মিথ্যা হলে মহেশী লেখো। এখানে অনেকেই দেখতেছি ভুল করছে, সেটা উত্তর হিসেবে সত্য বা মিথ্যা লিখে রাখছে। অ্যাকচুয়ালি প্রশ্নে চাওয়া হয়েছে সত্য হলে দন্ত তারপর সহস্য লিখতে হবে এবং মিথ্যা হলে মহেশী লিখতে হবে। প্রশ্ন যেটা আছে সেটা হলো, বায়ু দূষণের ফলে মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এই লাইনটা বইয়ের হুবহু লাইন, এটা হচ্ছে সত্য। যেহেতু সত্য, উত্তরের জায়গায় তারপর সহিষ্ণু দিতে হবে। 2 নম্বর হিসাবে যেটা আছে, জীবাশ্ম জ্বালানি পোড়ানো হলে বাতাসে কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস ছড়ায় না। এটা হচ্ছে মিথ্যা। জীবাশ্ম জ্বালানি পোড়ানো হলে কার্বন ডাই অক্সাইডের সাথে সাথে অন্যান্য গ্যাসও উৎপন্ন হয় বা ছড়িয়ে পড়ে। উত্তর হিসাবে তাহলে মিথ্যা, যেহেতু তাহলে মহেশী হবে। 5 নম্বর প্রশ্নের উত্তর, 5 নম্বর প্রশ্ন হিসেবে যেটা আছে সেটা হলো ডান এবং বাম পাশের মিল করুন। এক্ষেত্রে উত্তর করার সময় আমাদের বাম পক্ষে একটা অপশন দেওয়া আছে এবং ডান পক্ষে একটা অপশন দেওয়া আছে। আমাদের যেটা করতে হবে, বাম পক্ষের যে কয়টা অপশন দেওয়া আছে, সাপোজ একটা আছে, ডান পক্ষের যেটা উত্তরটা হবে তাহলে লিখতে হবে 1 প্লাস সেই উত্তরটা। মনে করেন যে গ হতে পারে, খ হতে পারে, ঘ হতে পারে। তাহলে প্রথম আমরা যেটা করবো, উত্তরটি বেরোবার সময় 1 প্লাস যেটা উত্তর হবে সেটা দেবো, তারপরে বাক্যটা শেষ করবো। এভাবে করা ভালো। আমাদের বাম পাশে যে অপশনগুলো আছে 1, 2, 3 দিয়ে 3টা অপশন আছে। বায়ুর ব্যবহার 1 নম্বর আছে, 2 নম্বর দেওয়া আছে ডুবুরি, 3 নম্বর দেওয়া আছে কোমল পানি, এবং ডান পাশে অপশন হিসেবে দেওয়া আছে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ব্যবহার, খ ভেজা কাপড় শুকনো, গ অক্সিজেন ব্যবহার করা হয়, ঘ সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন গ্যাস ব্যবহার করে, আছে হচ্ছে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে। তাহলে আমার বাম পাশের 1 বায়ুর ব্যবহার আমাদের কোন জায়গায় হয়? সাধারণত আমাদের বইয়ে লেখা আছে যে ভেজা কাপড় শুকানোর কাছে বায়ুর ব্যবহার হয়ে থাকে। তাহলে উত্তরটা আমরা কিভাবে করব? 1 প্লাস খ দিয়ে বায়ুর ব্যবহার ছোট একটা হাইফেন দেব, ভেজা কাপড় শুকনো, এটা হবে উত্তর। 2 ডুবুরি সাধারণত কি করে? ডুবুরিরা সাধারণত পানির তলদেশে যায় এবং তার শ্বাস প্রশ্বাসের জন্য সেটা যেটা নিয়ে থাকে সেটা হচ্ছে একটা সিলিন্ডার। ওই সিলিন্ডারের ভিতরে তারা অক্সিজেন গ্যাস নিয়ে যায়, কারণ আমরা জানি যে শ্বাস প্রশ্বাস কাজের জন্য আমাদের অক্সিজেন গ্যাস ছাড়া আমরা বাঁচতে পারবো না। সেই হিসাবে এটা উত্তর হবে 2 ঘ, যে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেনের ব্যবহার। তাহলে আমরা কিভাবে লিখবো? 2 প্লাস ঘ, তারপরে শুরু করব লেখা ডুবুরি, ছোট একটা হাইফেন দেব, সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন গ্যাসের ব্যবহার। 3 নম্বর যেটা আছে কোমল পানীয় কোন জায়গায় ব্যবহার করা হয়? এখানে ডান পাশের যে অপশনগুলো আছে, ক কোথাও হবে, সর্বপ্রথমে যেটা দেওয়া আছে কার্বন ডাই অক্সাইড ব্যবহার। তাহলে উত্তরটা আমাদের লিখতে হবে 3 প্লাস ক, তারপরে কোমল পানীয় দিয়ে ছোট একটা হাইফেন দিয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ব্যবহার। এই 5 নম্বর পর্যন্ত প্রশ্ন চলে গেল। 6 নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, যার মান হচ্ছে 2 করে, এই আড়াই করে 2টা লিখতে হবে। 3টা অপশন দেওয়া আছে, 3টা দেওয়া আছে, 2টা লিখতে হবে। প্রথম দেওয়া আছে মানুষের স্বাস্থ্যের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবগুলো কি। 2 নম্বর দেওয়া আছে অ্যাসিড বৃষ্টি কি এবং এর ক্ষতিকর দিকগুলো কি।
বায়ু দূষণ প্রতিরোধের 3টা উপায় লেখো। এই 3টা প্রশ্নের ভিতরে যে কোনো 2টা লিখতে হবে। আমি যদি প্রথমটা বলি, মানুষের স্বাস্থ্যের উপর বায়ু দূষণের প্রভাব, এই প্রশ্নটা অলরেডি কিন্তু 4-এর এ নম্বরে দেওয়া আছে। বায়ু দূষণের ফলে যে সত্য মিথ্যার ভিতরে মানুষের ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। এখানে যারা একটু বুদ্ধিমান তারা এখান থেকেই লিখতে পারে। তো সুতরাং আমরা লিখতে পারি বায়ু দূষণের কারণে যে রোগগুলো বা যে সমস্যাগুলো হয় বা মানব দেহের উপর যে ক্ষতিকর প্রভাবটা পড়ে সেটা হচ্ছে প্রথমত শ্বাসকষ্ট, 2 নম্বরে কাশি হতে পারে, 3 নম্বর হচ্ছে হৃদরোগ হতে পারে, আর সর্বশেষ মারাত্মক যেটি সমস্যা হয় সেটা ফুসফুসের ক্যান্সার হতে পারে। এটা লিখতে হবে, এটা লিখলেই 2.5 মার্কস। 2 নম্বর প্রশ্নে হচ্ছে যে অ্যাসিড বৃষ্টি কি এবং এর ক্ষতিকর দিকগুলো কি। অ্যাসিড বৃষ্টি সম্পর্কে তোমাদের বইতে 2টা লাইন লেখা আছে। আমি যদি একটু বলি, অ্যাসিড বৃষ্টি সাধারণত যেখানে হয় সেটা শিল্প অঞ্চলে হয়। শিল্প অঞ্চলে কেন হয়? কারণ আমাদের যেখানে কয়লার দহনটা বেশি হয়, কয়লার ভিতরে আছে সালফার। যখন এটা দহন হয় তখন এটা সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়। এছাড়াও নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের অক্সিজেনের সাথে দহন নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। এইগুলো যখন বাতাসে চলে আসে তখন কলকারখানা থেকে নির্গত যে বিভিন্ন ক্ষতিকর গ্যাসগুলো আছে, সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড, এটা বাতাসে মিশে বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। এই যে অ্যাসিড যেটা তৈরি হচ্ছে, এটা যখন আবার বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি তখন পৃথিবীতে আসতেছে। এই অ্যাসিডের যে বৃষ্টিটা সেটাই মূলত হচ্ছে অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টিটা মারাত্মক। সাধারণত যখন বর্ষার শুরুতে প্রথম 1-2 দিনে যে বৃষ্টিটা হয়, শিল্প অঞ্চলে ম্যাক্সিমাম এই অ্যাসিড বৃষ্টিটা হয়ে থাকে এবং এই বৃষ্টিটা কিন্তু ক্ষতিকর। এই বৃষ্টির ভেতরে সালফিউরিক অ্যাসিড থাকতে পারে, যা সালফিউরিক অ্যাসিড মারাত্মক ক্ষতিকর। যদি এটা হয়ে থাকে তাহলে ওই এলাকার জীবজগতের উপর মারাত্মক একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অ্যাসিড বৃষ্টির ফলে যেটা হয়, মাটি এবং জলাশয়ের অ্যাসিডিটির পরিমাণটা বাড়িয়ে দেয়। জলজ যদি প্রাণী থাকে সেগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত হয় এবং সাথে সাথে উদ্ভিদেরও ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া ঐতিহাসিকভাবে যে স্থাপত্যগুলো আছে বা নিদর্শন যেগুলো আছে, বিল্ডিং, এগুলোরও ব্যাপক ক্ষতি হতে পারে। এগুলোই মূলত হচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণে ক্ষতিকর প্রভাবটাকে আলোচনা করা যেতে পারে। পরিবেশের উপর এই ধরনের প্রভাবগুলো পড়তে পারে। পরে 3 নম্বর যেটা হচ্ছে বায়ু দূষণ প্রতিরোধের 3টা উপায় লেখো। আমরা জানি যে বায়ু কি কি কারণে দূষিত হতে পারে। এখন এই বায়ু দূষণ প্রতিরোধের উপায়গুলো, প্রথম যেটা হচ্ছে বায়ু যেসব কারণে দূষিত হয় সেই কারণগুলো যদি আমার জানা থাকে তাহলে এর প্রতিরোধগুলো আমরা জানতে পারবো। হ্যাঁ, আমাদের প্রথম হচ্ছে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গাছ লাগানোর বিকল্প নেই, প্রথম শর্ত হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার যত সম্ভব করা যায় কমাই ফেলতে হবে এবং নবায়নযোগ্য যে শক্তিগুলো আছে, এনার্জিগুলো আছে, সেগুলো ব্যবহার করতে হবে। নবায়নযোগ্য কি? একই জিনিস বারবার ব্যবহার করতে, যেমন সূর্য, বাতাস, সোলার পাওয়ার, সোলার এনার্জি যেটা এখন আছে, উইন্ড পাওয়ার এবং ওয়েভ, সমুদ্রের যে ঢেউ, সেগুলো কাজে লেগে বিদ্যুৎ উৎপন্ন করতে পারলে এগুলোতে বায়ু দূষণ হয় না, বরং বায়ু দূষণ কমাই ফেলবে। আর জীবাশ্ম জ্বালানি যেটা আছে, আমরা হচ্ছে পেট্রোল, ডিজেল, কয়লা, এই জিনিসগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এগুলো আমরা যত পড়াবো তত বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়বে, নাইট্রোজেনের গ্যাস সমূহ বাড়তে থাকবে, সালফারের অক্সাইড সমূহ বাড়তে থাকবে, যেটা আমাদের অ্যাসিড রেইন হওয়াতে সহযোগিতা করবে। এগুলো কমাই ফেলবে। আর পুরনো জিনিসের পুনর্ব্যবহার, যেটাকে তোমাদের বইতে রিসাইকেল হিসাবে দেখানো হয়েছে। রিসাইকেল কি? একই জিনিস বারবার ব্যবহার করা, মানে একই পণ্যটাকে ফেলাই দিয়ে পরিবেশকে দূষিত না করে তো ওইটার অন্য একটা কাজে ব্যবহার করা। রিসাইকেলের যে প্রশ্নটা আছে ওখানে গিয়ে আমরা বিস্তারিত আলাপ করবো। এইটা ছিল হচ্ছে মোটামুটি 3টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এগুলো লিখতে পারলে এখানে মার্কস কাটার কোনো সম্ভাবনা নেই। 2.5 করে আছে, অর্থাৎ 2.5 করে, 2টা লিখলে 5 মার্ক। বর্ণনামূলক যে প্রশ্ন আছে এখানে 3টা অপশন দেওয়া আছে, 3টার ভিতর থেকে একটা লিখতে হবে। প্রথম যে এটা দেওয়া আছে প্রশ্নটা, সেটা হচ্ছে রিসাইকেল প্রক্রিয়া কিভাবে বায়ু দূষণ কমাতে পারে। এটা জানার আগে আমাকে জানতে হবে যে রিসাইকেল জিনিসটা কি।
রিসাইকেল, পুনরায় চক্রাকারে করা। অর্থাৎ আমার কাছে যে পানির যে বোতলটা আছে, এটা মামের একটা পানি, 2.5 অর্থাৎ 500 মিলিলিটারের একটা পানি। এটা আমি যখন কিনছি 30 টাকা দিয়ে, আমি চাইলে এটা হচ্ছে পরিবেশে ফেলে দিতে পারতাম। এটা না ফেলে কি করছি, আমি এটা হচ্ছে আবার ব্যবহার করতেছি। আমি এই পানিটা হচ্ছে বেশ কিছুদিন আগে কিনছিলাম, পানিটা নিয়ে আবার এটা একটা ভালো, এই জায়গায় আমরা পুনরায় ব্যবহার করতে পারি। সুতরাং আমি এই প্লাস্টিকটা রিসাইকেল করতেছি। এছাড়াও এখানে আমার একটা শপিং ব্যাগ আছে। এই ব্যাগটা আমি চাইলে আমার কাপড় যখন কিনছি তখন আমি এটা নিয়ে এটা পরিবেশে ডিসপোজ করতে পারতাম, এটা পরিবেশের জন্য ক্ষতি হতো, কিন্তু আমি এটা বারে বারে বিভিন্ন কাজে ব্যবহার করতেছি। অর্থাৎ এই যে বোতলটা, এই বোতলটাকে আমার নতুন করে তৈরি করতে হচ্ছে না। নতুন তৈরি করতে হলে এর কাঁচামাল লাগবে, পাশাপাশি বিভিন্ন এনার্জি ব্যবহার করতে হবে। সেটা হয়তো কারেন্টের হতে পারে বা পেট্রোল ডিজেল, এগুলো লাগতে পারে, মেশিন চালাতে যেগুলো লাগে সেগুলো আর করা লাগতেছে না। ঠিক তেমনি ব্যাগটা তৈরি করার জন্য কারখানাতে আবার কাঁচামাল, আবার হচ্ছে ম্যান পাওয়ার, এভাবে অনেকগুলো জিনিসের প্রয়োজন হয়। তো সুতরাং আমরা যখনই কাঁচামাল, তারপরে এনার্জি, এগুলো আমরা নতুন করে আবার নিব, তখনই পরিবেশের উপর একটা দূষণ প্রক্রিয়া ত্বরান্বিত হবে। সুতরাং আমরা যে সমস্ত জিনিসগুলো আছে একাধিক ভাবে ব্যবহার করা যায়, যদি আমরা ওইগুলো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের পরিবেশের উপর দূষণের মাত্রাটা কমবে। সুতরাং যে সমস্ত বিষয়গুলো একাধিকভাবে ব্যবহার করা যায়। হ্যাঁ, তবে একটা বিষয় কি, এই প্লাস্টিক বোতলটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যাবে না। এগুলো লেবেলিং করা আছে এখানে, কতদিন ব্যবহার করা যাবে। এগুলো যখন তোমরা আরো বড় হবা তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবেই তোমার চারিপাশে যা আছে, যে জিনিসগুলো তুমি একাধিক টাইম ব্যবহার করতে পারবো, সেগুলো ব্যবহার করো। তো প্লাস্টিকের আমরা কি করি, আইসক্রিম কিনে নিয়ে আসি, আইসক্রিমের একটা যে জার, সেই জারগুলো আমরা পরবর্তীক্ষণে কিন্তু অন্যান্য কাজে ব্যবহার করতে পারি। আমরা টিফিন নিয়ে আসতে পারি, আমরা তার ভিতরে ফল কেটে রেখে ফ্রিজে রাখতে পারি, অথবা মাছ মাংস কেটে সুন্দর করে ওগুলো ফ্রিজে রাখতে পারি। এটাই হচ্ছে রিসাইকেল। অর্থাৎ একটা সম্পদের আমি বারবার ম্যাক্সিমাম ব্যবহার করতেছি, যার কারণে পরিবেশের উপর প্রভাবটা কম পড়ছে। এভাবে এটা লিখতে পারলে, গুছায় লিখতে পারলে পাশে পাস পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মানুষ কিভাবে বায়ু দূষণ করে, তার 5টি উপায় তালিকাভুক্ত করে। মানুষ আমরা জানি যে বিভিন্ন ভাবে তার কর্মকাণ্ডের দ্বারা বায়ুকে দূষিত করে থাকে। এই কর্মকাণ্ডগুলো কি কি হতে পারে, এগুলো তোমাদের বইতে দেওয়া আছে। যেমন আমি একটু আগে কথা বলছিলাম, প্লাস্টিক তৈরি করলে একটা প্লাস্টিক কারখানা লাগে। এই কারখানা চালাতে গেলে সেখানে এনার্জি লাগে, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি লাগে। এই জীবাশ্ম জ্বালানি তুমি যখন দহন করবা, তখন এই দূষিত কার্বন ডাই অক্সাইড গ্যাস, নাইট্রোজেনের গ্যাস, সালফারের গ্যাসগুলো পরিবেশে চলে আসবে, যেগুলো বাতাসে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে অ্যাসিড বৃষ্টি তৈরি করতে পারে। আর অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাবটা কি, সেটা আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম। এটা হতে পারে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণটা কি, অপরিকল্পিতভাবে নগরায়ন এবং যানবাহনের ব্যবহার। ঢাকা শহরে দেখলেই বোঝা যায় যে কি করে মানুষ ছাড়া মনে হচ্ছে যানবাহন, আর প্রত্যেকটা যানবাহন থেকে প্রচুর পরিমাণ কালো ধোঁয়া নির্গত হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে কি, রাস্তায় দীর্ঘ সময় ধরে জ্যাম লেগে থাকে। এই জ্যাম যতক্ষণ থাকে ততক্ষণ গাড়িগুলো চলতে থাকে, আর গাড়ির ইঞ্জিন চললে সেখান থেকে অবশ্যই দূষিত বায়ুটা আসবে, কার্বন ডাই অক্সাইড আসবে পরিবেশে। এই পরিকল্পিতভাবে যদি আমরা নগরায়নটা করতে পারতাম, তাহলে কিন্তু এইভাবে এত গাড়ি ঘোড়ারও প্রয়োজন হতো না, আর এইভাবে বায়ু দূষণ হতো না। সুতরাং অপরিকল্পিত নগরায়ন এবং অতিরিক্ত যানবাহনের ব্যবহার, এটাও কিন্তু একটা বায়ু দূষণের কারণ, 2টা কারণ। 3 নম্বর হচ্ছে গাছপালা ধ্বংস। আমরা আমাদের প্রকৃতিতে আমরা জানি যে 25% বাংলাদেশের প্রেক্ষিতে 25% গাছপালা থাকার কথা, কিন্তু আছে মাত্র 9%। আমরা যে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে গাছপালা কেটে সাবার করি, প্রয়োজনেও কেটে থাকি, কিন্তু আমাদের যে পরিমাণ গাছ লাগানো দরকার সেই পরিমাণ লাগাই না, আর লাগাইলেও আমরা সেটা সঠিক পরিচর্যা করি না বা করতে পারি না, যার কারণে ওই গাছটা বড় হতে পারে না। এই কারণেও হচ্ছে পরিবেশ দূষিত হয়, পরিবেশে বায়ু দূষিত হয়। আরেকটা হচ্ছে গৃহস্থালির কাজকর্ম, রান্না সময় যে ধোঁয়াটা নির্গত হয়, এই ধোঁয়া আবার অনেক সময় দেখা যাচ্ছে রান্না করা হচ্ছে, চুলাতে হচ্ছে ধুমো হচ্ছে বেশি।
এই ধোঁয়া হওয়ার ফলে যেটা তৈরি হচ্ছে এটা কার্বন মনোঅক্সাইড গ্যাস, মানে অসম্পূর্ণ দহন হচ্ছে কার্বন মনোঅক্সাইড তৈরি করার একটা অন্যতম সোর্স। এই কার্বন মনোঅক্সাইডটাকে বলা হয় নীরব ঘাতক। এগুলো তোমরা যখন আরো বড় হবা তখন এগুলো জানতে পারবা। এই কার্বন মনোঅক্সাইড হচ্ছে আমাদেরকে ধীরে ধীরে শেষ করে দেয়। এটাও একটা বায়ু দূষণের অন্যতম উৎস। এইগুলো যদি তুমি গুছায় লিখতে পারো তাহলে অবশ্যই তুমি পাশে পাস পাবা। আর সর্বশেষ যেটা আছে সেটা বায়ু কি এবং দৈনন্দিন জীবনে বায়ুর 5টি গুরুত্বপূর্ণ ব্যবহার তোমাদের হচ্ছে লেখার একটা প্রশ্ন এটা আছে। এটা অনেকেই লিখেছো, ভালো লিখেছো, যারা ভালো লিখেছো তাদের ভালো মার্কস পাইছো। আমি একটু বলে দিচ্ছি। বায়ু হলো আমাদের চারপাশে অদৃশ্য একটা গ্যাস। সাধারণত আমরা বায়ু যদি বলে কেউ বায়ু দেখেছো কিনা, তাহলে একটা যেহেতু যেটা দৃশ্যমান না, অদৃশ্য, আমরা দেখবো কি করে? তবে আমরা একটা অনুভব করতে পারি। যে জিনিসটা দেখতে পাই না সেটা অনেক সময় অনুভব করতে পারি। এটি বিভিন্ন গ্যাসের মূলত কম্বিনেশন। এর প্রধান যে উপাদান থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন থাকে, 78 ভাগ নাইট্রোজেন থাকে। দ্বিতীয় যেটা থাকে সেটা হচ্ছে অক্সিজেন, যেটা আমরা গ্রহণ করি আমাদের শ্বাসকার্যের জন্য। এছাড়াও অন্যান্য গ্যাস, কার্বন ডাই অক্সাইড থাকে, তারপর বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস থাকে। এগুলো মিলে হচ্ছে একটা বায়ু। আমরা দৈনন্দিন জীবনে বায়ুর যে 5টি ব্যবহারের কথা বলা হচ্ছে, এগুলো তোমরা খুব সহজেই অনেক 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 সুন্দর করে লিখেছো। আর যারা সুন্দর করে লিখতে পারছো তারা মার্কস ভালো ক্যারিয়ার করতে পারছো। আমাদের প্রথম যেটা বায়ুর প্রথম যে ব্যবহারটা আমাদের এই যে শ্বাস প্রশ্বাসের জন্য, এই যে আমি নিঃশ্বাস নিচ্ছি, এখানে যে যাচ্ছে এই যে অক্সিজেনটা, এই অক্সিজেন না থাকলে 2-3 মিনিট না থাকলে আমি মারা যেতে পারি, তুমি মারা যেতে পারো, জীবজগৎ অনেকেই মারা যাবে। প্রথম যেটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের কাজ, শ্বাস গ্রহণ হতে। দ্বিতীয় হচ্ছে আগুন জ্বালানোর জন্য। তোমাদের এগুলো হচ্ছে পরীক্ষায় দেখছো যে একটা বিকারের ভেতরে ম্যাচের কাঠি দিয়ে একটা মোমবাতি জ্বালা রাখছো, গ্লাস দিয়ে ঢেকে দিয়েছো, পরে হচ্ছে কিছুক্ষণ পরে নিভে গেছে। কারণ কি নিভে যাওয়ার কারণ কি? ওই অক্সিজেন শেষ হয়ে গেছে, নিভে গেছে। অর্থাৎ যখন আগুন জ্বালানোর জন্য যে গ্যাসটা সাহায্য করে সেটা হচ্ছে অক্সিজেন। যতক্ষণ পর্যন্ত অক্সিজেন থাকবে ততক্ষণ পর্যন্ত চলবে, অক্সিজেন শেষ তো আগুন নিভে যাবে। এই আগুন জ্বালানোর জন্য হচ্ছে বায়ু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভেজা কাপড় শুকানো, এটা পরীক্ষার প্রশ্নে আসছে, অনেকেই লিখছো। বায়ু প্রবাহ যদি থাকে তাহলে দ্রুতই কিন্তু ভেজা কাপড় শুকিয়ে যায়। তোমরা খেয়াল করে দেখছো বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ু চলছে। অনেক সময় আমরা হচ্ছে ফ্যান দিয়ে কাপড় শুকাই। এটা তো তোমরা বুঝতেই পারছো, দেখছো এবং প্র্যাকটিক্যালি প্রমাণিত তোমরা এটা, যে ভেজা কাপড় শুকানোর জন্য আমাদের বায়ু প্রবাহ প্রয়োজন আছে। যানবাহন চালনা, অনেক সময় যানবাহন চালানোর জন্য যেমন সাইকেল, বাস, ট্রাক, টায়ার, এই যে টায়ারে পাম্প দিতে হয়। এই পাম্প তোমার যদি পাম্প অর্থাৎ বায়ু যদি না থাকতো তাহলে সাইকেল বলো, রিক্সা বলো, ভ্যান বলো, বাস, ট্রাক, যাই বলো না কিন্তু এগুলো চলতো না। কারণ এগুলো চলছেই হচ্ছে যে টায়ারের টিউবের ভিতরে বাতাস ভরে তার উপরে এগুলো চলতেছে। এটা না থাকলে বেশ সমস্যা হতো, তখন হয়তো গরুর গাড়ি ব্যবহার করতে হতো, আদার্স বিষয়। আর কোমল পানীয়, সর্বশেষ যে পয়েন্টটা লেখা যেতে পারে সেটা হচ্ছে কোমল পানীয়। এই কোমল পানীয় তৈরিতে কার্বন ডাই অক্সাইড গ্যাস অতি উচ্চতার পর্বতে দেওয়া থাকে, ঝাঁঝালো করে এবং বিভিন্ন সোডা এবং ড্রিঙ্কস হিসেবেও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়ে থাকে। তা আশা করি মোটামুটি এই হচ্ছে তোমাদের প্রশ্ন এবং তার সলিউশনে যতটা পারা যায় দিলাম। তোমরা একটু মিলাই নিও প্রশ্নের সাথে সাথে। আশা করি তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো ভালো হবে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।